ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব জন্মছকের নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে যদি রাহু অবস্থান করে এবং এই রাহু যদি অশুভ ফল দেয় তার কিছু সহজ ঘরোয়া প্রতিকারের টোটকা। তবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। এখানেও আমরা মেষ রাশিকে লগ্ন ধরবো। মেষ রাশিকে যদি লগ্ন ধরা হয় তার নবম স্থান হচ্ছে ধনু রাশি, যার অধিপতি হচ্ছে বৃহস্পতি। জন্মছকের নবম স্থান থেকে আগে আমরা জেনে নেব কি কি জানতে পারি। এই নবম স্থান থেকে আমরা জানতে পারি ভাগ্যোদয়, গুরু, ধর্ম, পিতা, ছোট ভাইয়ের স্ত্রী ইত্যাদি এদের সম্বন্ধে আমরা এই নবম স্থান থেকে জানতে পারি এবং এই নবম স্থান আমাদের শরীরের উরু দেশকে নির্দেশ করে। লগ্নের নবম স্থান হচ্ছে ভাগ্যস্থান। এই ভাগ্যভাবের অধিপতি হচ্ছে বৃহস্পতি। অর্থাৎ নবমপতি যদি পাপ গ্রহ যুক্ত বা পাপ গ্রহ দৃষ্ট হয় বা পাপ গ্রহের দৃষ্টি যদি এই নবমপতির উপরে থাকে বা নবম স্থানের উপরে থাকে তবে কিন্তু জাতক জাতিকা ভাগ্যহীনা হন এবং এই লগ্নের নবম স্থানের অধিপতি, যেমন এখানে লগ্নের নবম স্থানের অধিপতি হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ স্থানে অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকার ভাগ্যহানি ঘটে থাকে। এই নবম স্থানে রাহু যদি অবস্থান করে তবে জাতক জাতিকার ভাগ্যহানি ঘটে এবং নিজ ধর্মের প্রতি তাদের ভক্তি এবং বিশ্বাস নিয়ে সংশয় দেখা দেয় এবং ভিন্ন ধর্মী বা ভিন্ন ধর্মের আদর্শের প্রতি তারা আকৃষ্ট হতে পারে। পিতার সঙ্গে তাদের মতের মিল থাকে না এবং পিতার জীবন সংকটও দেখা দিতে পারে। এরা প্রচুর পরিশ্রম করলেও সফলতা পেতে ওদের অনেক দেরি হয় এবং সাফল্য লাভে এরা বাধাপ্রাপ্ত হন। গুরু বা শিক্ষকের কাছ থেকে এরা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। আইন সংক্রান্ত জটিলতা বা মামলা মোকদ্দমায় এরা জড়িয়ে পড়তে পারেন। কারো প্রতি অন্ধবিশ্বাস কোনো বিষয়ের উপর অন্ধবিশ্বাস বা ভ্রান্ত ধারণার কারণে এরা ভুল সিদ্ধান্ত নিতে পারেন এবং ক্ষতির সম্মুখীন হতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে এদের বাধা বিঘ্ন ঘটতে পারে। এই নবম স্থানে অর্থাৎ নবম স্থান যদি অশুভ হয় বা নবমপতি যদি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ স্থানে থাকে তবে জাতক জাতিকার এই সমস্যাগুলো দেখা দিতে পারে। এবার এর প্রতিকারগুলো আমরা আলোচনা করব। যাদের এই ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছে তারা সর্বদা গুরু এবং পিতার প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং তাদের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবেন। প্রতি সোমবার শিবের পূজা করবেন এবং শিবলিঙ্গের উপরে জল ঢালবেন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটা জপ করবেন। অন্তত সোমবার দিন 108 বার জপ করার চেষ্টা করবেন। বৃহস্পতিবার উপবাস পালন করে উপোস থেকে বা নিরামিষ খাবার খাবেন, কারণ ভাগ্যভাবের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। সুতরাং এই বৃহস্পতিবারটাকে আপনাকে পালন করা উচিত এবং বৃহস্পতি বা বৃহস্পতির যে বস্ত্র, যেমন পীত রঙের বস্ত্র আপনি এই বৃহস্পতিবার পরার চেষ্টা করবেন এবং হলুদ চন্দনের টিপ আপনারা স্নান করে উঠে অবশ্যই একটা কপালে হলুদ চন্দনের টিপ দেবেন। কোনো দরিদ্র ব্যক্তিকে বা কোনো দরিদ্র ব্রাহ্মণকে আপনার সাধ্যমতো দান করবেন। বিশেষ করে কালো তিল, নারকোল বা কালো বস্ত্র যদি এই ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে দান করতে পারেন তাহলে আপনাদের অনেক শুভ ফল পেতে পারেন। কাউকে ঠকাবার চেষ্টা করবেন না বা ঠকাবেন না। কারোর সাথে প্রতারণা করবেন না এবং অন্যায় কাজ থেকে বিরত থাকবেন। যদি বৃহস্পতিবার কোনো গরুকে খাওয়াতে পারেন, কোনো বিশেষ করে যদি কালো গরু পান, যদি খাদ্যদান করতে পারেন বা খাওয়াতে পারেন তাতে আপনারা অনেক শুভ ফল পাবেন। প্রতি শনিবার এবং মঙ্গলবার আপনারা বজরংবলীর পুজো করুন এবং হনুমান চল্লিশা পাঠ করুন।
গোমেদ পাথর আপনারা ধারণ করতে পারেন, যদিও গোমেদ পাথর অনেক কস্টলি, অনেক দাম হয়। সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা শিকড় ব্যবহার করতে পারেন। শ্বেত চন্দনের শিকড় আপনারা যদি ব্যবহার করেন তাতেও আপনারা উপকার পাবেন। তবে যদি আপনারা গোমেদ ব্যবহার করেন তবে আপনারা কোনো জ্যোতিষীর কাছে পরামর্শ নিয়ে আপনার বয়স অনুযায়ী কত রতি আপনার পক্ষে প্রয়োজন সেটা জেনে নেবেন, তারপরেই আপনি গোমেদটা ব্যবহার করবেন। আবার জন্ম ছক অনুযায়ী এই রাহু যদি শুভ হয় তবে কিন্তু বিদেশে উন্নতি লাভের এবং গবেষণামূলক কাজে সাফল্য লাভ আপনি করতে পারেন। তবে এই প্রতিকারগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে নবম স্থানের রাহুর এই অশুভ প্রভাবগুলো আপনার ধীরে ধীরে কমতে থাকবে এবং জীবনে সাফল্য লাভ করতে পারবেন। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।